পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করা হচ্ছে, ময়মনসিংহে তারেক রহমান। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। পায়ে পাড়া দিয়ে ঝগড়ার চেষ্টা চলছে, অভিযোগ জামাত আমিরের। আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না। পোস্টাল ব্যালটে সংসদ নির্বাচন ও গণভোটে রায় দিচ্ছেন প্রবাসীরা। প্রথমবার ভোটাধিকারের সুযোগ পেয়ে রেমিটেন্স যোদ্ধাদের উচ্ছ্বাস। 2050 সালে বিশ্বের উত্তপ্ত 6 দেশের একটি হবে বাংলাদেশ, অক্সফোর্ড গবেষণার তথ্য। জলবায়ু পরিবর্তন ও লাগামহীন জীবাশ্ম জ্বালানি ব্যবহারই দায়ী। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আসিফ সামাদ। আর এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দর্শক, এই মুহূর্তে উত্তরায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। একটু শুভেচ্ছা বিনিময় করে আসতে আসতে এত দেরি হয়ে গেল, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই মঞ্চের পাশে একটি ছোট মঞ্চ আছে। এই মঞ্চে গুম এবং খুন পরিবারের সদস্যবৃন্দ যারা এখানে আজকে, যারা আমাদের যেই সব সহকর্মী সহ এলাকার ছেলেরা গুম খুনের শিকার হয়েছে, সেই পরিবারের সদস্যরা এখানে আছেন। কিন্তু এই মানুষগুলোর কেন আজকে স্বজন হারা? এই মানুষগুলো স্বজন হারা এর সাক্ষী আপনারা আছেন। আপনার এই এলাকার এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ সাক্ষী যে কেন তারা জানেন। আপনারা বিগত 16-17 বছর ধরে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, তাদের স্বাধীনতা, সব রকমের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল এবং সেই অধিকারের পক্ষে কথা বলতে গিয়েই এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের যে জুলাই অভ্যুত্থান, যে 5ই আগস্ট ঘটেছিল, এই উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনেকাংশে। এই যে 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলন, এখানে এই উত্তরার অধিবাসীদের বিশাল একটি অবদান রয়েছে। ইনশাআল্লাহ সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্ট দেশে একটি পরিবর্তন এসেছে। বহু ত্যাগ, বহু রক্তের বিনিময়, বহু জানের বিনিময়, কোরবানির বিনিময় এই পরিবর্তন এসেছে। কাজে আমাদেরকে এই পরিবর্তনের ধারাকে আমাদের ধরে রাখতে হবে। এই পরিবর্তনের ধারা কি? এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশের মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে হবে। এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশের মানুষের ভোটের অধিকারকে শক্ত ভিত্তি। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম তারেক জিয়ার বক্তব্যে। আর এবার জানাবো জেএসআরএম নির্বাচনের পথে। একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো দুর্নীতির সাথে আপোষ করেননি। স্বৈরাচার সরকারের ছিনিয়ে নেওয়া সেই অধিকার প্রয়োগের দিন 12 ফেব্রুয়ারি বলেও জানান তিনি। মাহমুদুল হাসানের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। দীর্ঘ 22 বছর পর ব্রহ্মপুত্রের তীরে তারেক রহমান। এই অঞ্চলের মানুষের জন্য এবার তিনি এলেন দলের চেয়ারম্যান হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে। মঙ্গলবার বিকেলে যখন বিএনপি চেয়ারম্যান ময়মনসিংহ জেলা সার্কিট মাঠে পৌঁছলেন, ততক্ষণে জনস্রোতে ভরপুর চারিদিক। নেতাকর্মীদের হাত নেড়ে স্বাগত জানালেন তারেক রহমান। উপস্থিত জনতা দলের প্রধানকে স্বাগত জানালেন স্লোগানের মাধ্যমে। বক্তব্যকালে তারেক রহমান জানান, একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে। কেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির সাথে তারা সরকারে ছিল বলেও প্রশ্ন রাখেন বিএনপি চেয়ারম্যান। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে
সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? তারা সরকারে ছিল এবং তারা ভালো করে জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে। এক যুগেরও বেশি সময় পূর্বে জনগণের কাছ থেকে যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই অধিকার প্রয়োগের দিন আসছে 12ই ফেব্রুয়ারি বলেও জানান তারেক রহমান। এই অধিকারের জন্য বহু মানুষ গত 16 বছর ধরে গুম খুন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। যে অধিকার আদায়ের জন্য 5 আগস্ট মাসে, জুলাই মাসে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখে। বক্তব্যে ময়মনসিংহ অঞ্চলের মানুষের কৃষি সমস্যা, নারী নিরাপত্তা, বেকার সমস্যা দূরীকরণ সহ নানা উন্নয়নের কথা বলেন তিনি। পাশাপাশি জানান একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে কি করে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। তারা চান যে বিএনপি এই কাজগুলো করুক। সমাবেশে দাঁড়িয়ে তিনি শোনালেন রাষ্ট্র মেরামতের গল্প। বিএনপির 31 দফার ক্যানভাসে তুলে ধরলেন শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি অর্থনীতির আমূল সংস্কারের স্বপ্ন। আশ্বাস দিলেন ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের জাদুকরী ছোঁয়ায় বদলে দেবেন প্রান্তিক মানুষের ভাগ্যলিপি। আপনারা এগিয়ে আসলে ধানের শীষের পরিকল্পনাগুলো সব জনগণের জন্য বাস্তবায়িত হবে। সবশেষ এই বিভাগের 24 জন প্রার্থীর সাথে উপস্থিত জনতার পরিচয় করিয়ে দেওয়া সহ ধানের শীষ প্রতীককে জয়ী করতে ভোট চাইলেন বিএনপি প্রধান। তাহলে 12 তারিখে পরিকল্পনা কি আপনাদের? আল মোহাম্মদুল খান, নিউজ 24, ময়মনসিংহ। সুযোগ পেলে দুর্নীতি, চাঁদাবাজ ও বৈষম্য মুক্ত দেশ করবে জামায়াত, জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার খুলনা বিভাগের 4 জেলায় 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় ভাষণ দেন তিনি। অভিযোগ করেন জামায়াত না চাইলেও একটি দল গায়ে পড়ে বিপাদে চড়াতে যাচ্ছে, নারীদের হেনস্থা করছে। এ সময় জামায়াত ক্ষমতায় এলে খুলনা অঞ্চলের বন্ধ কারখানা চালুর পাশাপাশি নতুন শিল্প কারখানা করার প্রতিশ্রুতি দেন তিনি। মঙ্গলবার যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জনসভা করে 11 দলীয় নির্বাচনী ঐক্য। যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সহ জোটের নেতারা। উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশ নেন হাজার হাজার মানুষ। সন্ধ্যায় বাগেরহাট খানজাহান আলী মাঠে জনসভায় জামায়াত আমির বলেন, সরকার গঠনের সুযোগ পেলে চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত দেশ গড়বে জামায়াত। নারীদের মর্যাদা নিশ্চিত করা হবে। যদি আমাদের 11 দলীয় এই নির্বাচনী ঐক্যের প্রার্থীরা বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পান, আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করব ইনশাআল্লাহ। আমরা আর কাউকে চাঁদা নিতে দেব না। বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠের জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো দলের সাথে বিবাদে জড়াবে না জামায়াত, তবে কাউকে ছাড়ও দেবে না। এ সময় খুলনায় নতুন শিল্প কারখানা করার প্রতিশ্রুতি দেন তিনি। আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না। আল্লাহ তাআলার ইচ্ছায় যদি এদেশের সেবা করার সুযোগ পাই, আমরা কথা দিচ্ছি বন্ধ নয়, বন্ধগুলা খুলবো, নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে। এর আগে যশোর ও সাতক্ষীরার জনসভায় যোগ দেন জামায়াত আমির। অভিযোগ করেন, মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আবার মা বোনদের গায়ে হাত দিচ্ছে একটি দল। একদিকে আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। আবার আরেকদিকে এই মহিলারা যখন কোনো একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত। দুইটা তো একসাথে চলে না। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে 11 দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, বাগেরহাট। এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনায় ফের আলোচনায় ঢাকা 8 আসন। হামলার ঘটনায় বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিচার চেয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তার দাবি, সস্তা জনপ্রিয়তা পেতেই এমন হামলার ঘটনা ঘটানো হয়েছে। এর সাথে ভোট বানচালের ষড়যন্ত্র থাকতে পারে বলেও জানান তিনি।
ঢাকা ৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীকে আবারও ডিম ছোড়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাসিরউদ্দিন পাটোয়ারী ও জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। এ ঘটনায় পাটোয়ারী অভিযোগ করে বলেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী হামলা করেছে। পুরো বাংলাদেশের কাছে তাদের বিরুদ্ধে বিচার দিলাম। ছাত্র দলের যারা হামলা করলো, সন্ত্রাসী হামলা আমাদের উপরে, মির্জা আব্বাসের যে বাহিনী, আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। পরে সংবাদ সম্মেলন করে এনসিপি। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ এর বিচার করবে। আগে যা করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন, এইটা আমরা বাংলাদেশে হইতে দেব না। এদিকে এনসিপির অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বলেন, সস্তা জনপ্রিয়তা পেতে হামলার অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। উস্কানি দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে কেউ কেউ, বলেন মির্জা আব্বাস। ওরা উস্কানি দিচ্ছে যাতে হামলা করা হয়, কিন্তু আমার করার নির্দেশ আছে, আমরা নির্বাচনী পরিবেশ ঠিক রাখার জন্য যা করা দরকার করবো, কিন্তু তার সঙ্গে কোনো বৈরিত হবে না। নির্বাচন বন্ধন করার জন্য যা চেষ্টা করছে তাদেরই কাজ এটা। মঙ্গলবার রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলার ঘটনা ঘটে। একই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের। বিভিন্ন ডিপার্টমেন্ট। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজেদের রায় জানাচ্ছেন তারা। এদিকে ডাকযোগে পোস্টাল ব্যালট বাংলাদেশে পাঠানোর সময়সীমা 25 থেকে 29 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন মোট 15,33,683 জন ভোটার। এর মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধিত ভোটারের সংখ্যা 2,39,000-এরও বেশি। ভাইদের বাসায় গিয়ে, রুমে গিয়ে, আমরা প্রতিষ্ঠানে গিয়ে, দোকানপাটে গিয়ে আমরা তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা দলবদ্ধভাবে আমরা গিয়ে মানুষকে, এখানকার মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা আমাদের অধিকার, এটা আমাদের হক। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন প্রবাসীরা। সংসদ নির্বাচনের পাশাপাশি অংশ নিচ্ছেন গণভোটেও। দীর্ঘ অপেক্ষার পর প্রবাসী থেকেও ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। প্রবাস জীবনে আমরা অত্যন্ত আনন্দিত। প্রথম 17 বছর পর আমরা ভোট দিতে পারতেছি আমার পছন্দ মতো প্রার্থীকে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এবং দলীয় প্রতীকে ভোট সংগ্রহে রাজনৈতিক দলগুলোর তৎপরতা এখন তুঙ্গে। এ নিয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। পোস্ট অফিসে ব্যালট পেপার আসার পরে যারা আনতে পারে না, এদেরকে আমরা সন্দেহ করি যার ব্যালট পেপার থেকে নিজের খামে খুলে শিল মারে, তারপরে সে নিজে ভোট দিবে। এখানে আর কোনো কারো সুযোগ নেই যে কেউ দেওয়ার। প্রায় 2,40,000 ভোটার নিবন্ধন হয়েছে, কিন্তু 2,40,000 পোস্ট অফিস আমাদের এখানে নেই। পোস্টাল ব্যালট প্রদান ও পোস্ট অফিসে জমা দিতে গিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক ভিড়ের। এ বাস্তবতায় পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশে পাঠানোর সময়সীমা 25 জানুয়ারি থেকে বাড়িয়ে 29 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। এসব পোস্টাল ব্যালট আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের মূল গণনার সঙ্গে যুক্ত করা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2050 সাল নাগাদ বিশ্বের সবচেয়ে উত্তপ্ত 6টি দেশের একটি হতে যাচ্ছে বাংলাদেশ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় এমনই আশঙ্কার কথা উঠে এসেছে। এজন্য জলবায়ু পরিবর্তন এবং লাগামহীন জীবাশ্ম জ্বালানি ব্যবহারকে দায়ী করছেন গবেষকরা। গবেষণা বলছে পৃথিবী মহাকাশে যতটুকু তাপ ছাড়ছে তার চেয়ে অনেক বেশি তাপ শোষণ করছে। ফলে বৈশ্বিক তাপমাত্রা দ্রুত বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে মানুষের জীবনযাপন, জনস্বাস্থ্য এবং অর্থনীতির উপর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, বর্তমান হারে জীবাশ্ম জ্বালানির ব্যবহার চলতে থাকলে আগামী 25 বছরে চরম তাপে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হতে পারে। সেই সঙ্গে বলা হয়েছে 2050 সালের মধ্যে বিশ্বের চরম তাপমাত্রার দেশ হবে মোট 6টি।
এ তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ফিলিপাইন। গবেষণায় তাপ প্রবাহের ঝুঁকি নিরূপণে ব্যবহার করা হয়েছে কুলিং ডিগ্রি ডেজ বা সিডিডি সূচক। যেসব অঞ্চলে বার্ষিক কুলিং চাহিদা 3000 সিডিডির বেশি, সেগুলোকে চরম তাপপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষণায় আরও বলা হয়েছে, তাপপ্রবাহ বাড়লে হিটস্ট্রোক, হৃদরোগ ও কিডনি রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে শিশু, বয়স্ক ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে, যাদের শীতলীকরণ সুবিধা সীমিত। বিজ্ঞানীদের মতে বৈশ্বিক উষ্ণতা যদি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা যায়, তাহলে প্রাণঘাতী তাপের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে। আসমাতুলি, নিউজ 24। ভাষাগত জটিলতায় ফ্রান্সে দীর্ঘদিন ধরেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। সেই বাধা ভেঙে প্যারিসে নতুন আশার আলো জ্বেলেছেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা হোসেন সালাম রহমান। প্যারিসের লা কুর্নভ এলাকায় প্রতিষ্ঠিত বাংলা অটো ইকুল বাংলা ভাষায় তাত্ত্বিক প্রশিক্ষণ ও বাংলাদেশি ইনস্ট্রাক্টরের মাধ্যমে ড্রাইভিং শেখার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। এর মাধ্যমে ইতিমধ্যে 1000-এর বেশি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স অর্জন করেছেন, যাদের অনেকে এখন ড্রাইভিং পেশায় যুক্ত হয়ে মাসে কয়েক হাজার ইউরো আয় করছেন। এই সাফল্যের ধারাবাহিকতায় লা কুর্নভ এলাকায় বাংলা অটো ইকুলের নতুন শাখা চালু হয়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী 2 মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের পার্শ্ব বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে আশ্বাস দেন ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন সালিম আল বুসাইদি। মঙ্গলবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব আসাদুজ্জামান খান এ তথ্য জানান। এ সময় ওমানের শ্রম বাজারের জন্য বাংলাদেশি প্রকৌশলী, চিকিৎসক ও নার্স সহ দক্ষ পেশাজীবীদের নিয়োগ বাড়াতে সহযোগিতা চান আসিফ নজরুল। একই সঙ্গে সাধারণ কর্মীদের ওপর থাকা স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহারেরও অনুরোধ জানান তিনি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় পণ্য বিষয়ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা গালফ ফুড 2026। এবারের মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের 34 প্রতিষ্ঠান। 5 দিনব্যাপী এই মেলার 31তম আসরটি চলছে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং এক্সপো সিটির দুবাই এক্সিবিশন সেন্টারে। আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং এক্সপো সিটির দুবাই এক্সিবিশন সেন্টারে একযোগে চলছে গালফ ফুড মেলা 2026। বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এবারে গালফ ফুড মেলায় বিশ্বের 190টিরও বেশি দেশের প্রায় 8500 শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে 34টি প্রতিষ্ঠান। এটি একটি ইন্টারন্যাশনাল ইভেন্ট। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্টস আসছে, ইম্পোর্টার আসছে, এক্সপোর্টার আসছে। এটি একটা ভালো সুযোগ যে আমরা আমাদের প্রোডাক্টটাকে পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছাতে গেলে এই ইভেন্টের মাধ্যমে আমরা পৌঁছাতে পারি। আমি মনে করি এই ধরনের একটা প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার মাধ্যমে এই পুরো প্রক্রিয়াজাত যে ইন্ডাস্ট্রি, খাবারের ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির সকল স্টেক হোল্ডারদের সাথে আমাদের যারা এসছেন বাংলাদেশ থেকে প্রতিনিধি, তাদের একটা যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, হিমায়িত খাবার, স্ন্যাক্স, মশলা, চাল, জুস ও পানীয় সহ কৃষি ভিত্তিক পণ্য। বর্তমানে বাংলাদেশি কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিশ্বের 150টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। পোশাক খাতের বাইরে রপ্তানি ঝুড়ি বৈচিত্র্যময় করতে এই খাতকে অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, খুচরা বিক্রয় না থাকলেও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নতুন বাজার ও রপ্তানির আদেশ পেতে সক্ষম হবেন তারা। আজকে প্রথম দিন, আমরা আশা করি যে বিগত বছরের ন্যায় যেভাবে আমরা সাকসেসফুলি মেলাটি সম্পন্ন করেছি, এবছরও সম্পন্ন করব। 26 জানুয়ারি দুবাইয়ে শুরু হওয়া গালফ ফুডের 31তম আসর চলবে আগামী 30 জানুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 6ষ্ঠ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মঙ্গলবার সকালে মিরপুর 10 নম্বরে শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে প্রচারণা শুরু করেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। পরে বেনারসি পল্লী, শহীদ মিল্লাত ক্যাম্প, মুসলিম ক্যাম্প, মেইন রোড ও
বাইতুল মামুর জামে মসজিদ এলাকার ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে রাজধানীর বাসাবো এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকার ৯ আসনে ১১ দলীয় জোটের শাপলাকলির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া রাসিন। এছাড়া একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির হাবিবুর রশিদ হাবিব ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এনসিপির সাবেক নেত্রী ডক্টর তাসনিম জারা। শরীয়তপুরের নড়িয়ায় ফেসবুক স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভোজেশ্বর বাজারের পাইলট মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রশাসন জানায় স্থানীয় নারী ইউপি সদস্য ও বিএনপি নেত্রী না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এমন অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দেন জামায়াতের এক সমর্থক। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন বিএনপি নেতাকর্মীরা। এর জেরে পাইলট মোড় এলাকায় বাগবিতণ্ডায় জড়ায় দুই পক্ষ, পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এই ঘটনায় ১২ জন আহত হন, পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে উভয় পক্ষ। আমি ভিডিও করতে গেছি, এরপরেই তারা আমাদের উপরে হামলা শুরু করছে। 30 থেকে 35টা হুন্ডা আইসা এক এক গাড়িতে 2 জন 3 জন করে আইসি অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা শুরু করছে। প্রশাসনকে বলবো তদন্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি সুষ্ঠু বিচার করে মানুষকে আশ্বস্ত করা দরকার। যারা 2-1 জন আহত আছেন তারা হাসপাতালে ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, এখন তারা চিকিৎসাধীন ওখানে আছে। পরবর্তীতে আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।